হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর ট্যাক্সেশনের প্রথম চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলেছিলে যে স্যার আপনি ক্যাপিটাল গেইনস চ্যাপ্টারটা একটুখানি শুরু করান, আমাদের একটু কমপ্লেক্স লাগছে, বুঝতে অসুবিধা হচ্ছে। তার জন্য আমি সমস্ত জিনিস এই ক্যাপিটাল গেইনস চ্যাপ্টারের নিয়ে চলে এসেছি এবং এইটা আমাদের ফার্স্ট পার্ট এবং প্রত্যেকটা জিনিস খুব ক্রিস্প ভাবে ছোট করে নোটের আকারে বানিয়ে আনা আছে। তো তোমরা বুঝতে পেরে যাবে। এই প্রথম পার্টে আমরা ওভারভিউটা নেব, নেক্সট পার্টে আমরা সামসও করব এবং আরো যদি কোনো পার্ট এক্সট্রা হয় সেটা তোমরা ভিডিওস পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা সবাই শেষ অবধি ভিডিওটাকে মন দিয়ে দেখবে। চ্যাপ্টারটাকে ভালোভাবে বুঝতে চাইলে খুব সিম্পল ভাবে আমি বুঝিয়ে দেবো। এবং অ্যাকাউন্টেন্সির মধ্যে আমাদের প্রথম চ্যাপ্টার যে ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ ওইটা পুরো কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড চ্যাপ্টার গুডউইল ওইটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। সেইগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। এবং যারা ক্লাস 11 এর কস্টিং অ্যাকাউন্টেন্সির ভিডিও চাও তারাও ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখানে দেওয়া আছে। চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। কি বলেছে? বলছে যে চ্যাপ্টার 1 আমাদের কি আছে, মূলধনী লাভ বা ক্যাপিটাল গেইন। ওকে। তো সবার আগে আমরা এইটা জেনে নিই, আমাদের যে আয়কর আইন আছে, এই আয়কর আইনের মধ্যে আমাদের 5টা হেড আছে, তাই তো? আমরা কি দিয়ে থাকি? এখানে ট্যাক্স দিয়ে থাকি। ট্যাক্সের ক্ষেত্রে কি 5টা হেড আছে। সেটা কি আমাদের ইনকাম ফ্রম স্যালারি, যেটা আমরা পড়লাম সেমিস্টার 2 তে, লাস্ট সেমি তোমরা পড়লে। আরেকটা আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটা তোমরা সেমিস্টার 4 এ পড়বে। আরেকটা আছে ব্যবসা বা পেশা থেকে মুনাফা লাভ, ইনকাম ফ্রম প্রফিট অ্যান্ড গেইনস, ওইটা ওইটা তোমরা হায়ার স্টাডিজে গিয়ে পড়বে। এবং আমাদের যেটা আছে মূলধনী লাভ, এইটা আমরা এই চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি এই সেমে, এবং অন্যান্য উৎস থেকে আয় সেটা আমাদের চ্যাপ্টার 2 আছে এই সেমের, মানে সেমিস্টার 3 এর। ঠিক আছে? তো আমরা মূলধনী লাভ কি সেটা পড়বো। ওকে। তো চলো মূলধনী লাভ কি জেনে নেওয়া যাক। কি বলেছে দেখো, সেকশন 45(1) 45 অনুযায়ী পূর্ববর্তী বছরে যদি কোনো মূলধন সম্পত্তির হস্তান্তর থেকে কোনো লাভ বা মুনাফা হয়, তাহলে তা মূলধনী লাভ শিরোনামে আয়করযোগ্য এবং যেই বছরে হস্তান্তর ঘটে সেই বছরে এটি আয় হিসাবে গণ্য করা হবে। এবার আমরা তো ট্যাক্স করছি। তো আমরা যখন আগের সেমে পড়েছিলাম, যখন আমরা ইনকাম ফ্রম স্যালারি বার করতাম, আমাদের ওই ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে অঙ্ক করে বের করতে হতো। এতে আমরা আমাদের নিজের কোনো আলাদা করে অঙ্ক করব না, যা ট্যাক্সের আইনে বলে দিয়েছে সেই অনুযায়ী আমরা সাজিয়ে অঙ্ক করব। সেরকমই আমরা যখন কোনো ট্যাক্স পড়ছি, সেটা আমরা আলটিমেটলি একটা ইনকাম ট্যাক্স অ্যাক্টই পড়ছি, ঠিক আছে, আইনই পড়ছি। তো সেই আইনে যা যা বলে দিয়েছে সেইগুলোকে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো এবার কি বলছে, পূর্ববর্তী বছরে মানে প্রিভিয়াস ইয়ারে, আমরা জানি তো প্রিভিয়াস ইয়ারে সমস্ত কিছু ইনকাম হয় আর অ্যাসেসমেন্ট ইয়ারে তার ক্যালকুলেশনে ট্যাক্স দেওয়া হয়। তো প্রিভিয়াস ইয়ারে আমাদের যদি কোনো মূলধনী সম্পত্তির হস্তান্তর ঘটে, এবার দেখো এখানে 30 আছে না, মূলধনী সম্পত্তি এবং হস্তান্তর, এই দুটোর মানে ইনকাম ট্যাক্সে অনেক বড় আছে। তো আমরা জানি তো ইনকাম ট্যাক্সে এক কথায় কিছু হয় না, এটা একটা আইন, এটা একটা বর্ণনা করা থাকে। আপাতত আমরা হস্তান্তর মানে বুঝে নিই সেল। ঠিক আছে? মূলধনী সম্পত্তি সেল করার ফলে যে লাভ বা মুনাফা হয় তা মূলধনী লাভ খাতে করযোগ্য হয়ে থাকে। এবং এটা কখন হবে? যেই বছর এই হস্তান্তরটা ঘটছে, মানে যেই প্রিভিয়াস ইয়ারে ঘটলো, আমি টাকা যবে গিয়েই পাই, যেই বছরে ঘটলো সেই বছরে আমাদের কি নেওয়া হবে? এটা চার্জ করা হবে। এবং 45 এর 1 ধারা অনুযায়ী এইটা করা হয়ে থাকে। তাহলে ইন শর্ট আমরা কি বলতে পারি? মূলধনী সম্পত্তির হস্তান্তর ইকুয়ালস টু মূলধনী লাভ বা ক্ষতি। ক্যাপিটাল অ্যাসেট, যেটাকে মূলধনী সম্পত্তি বলা হয়ে থাকে, তার হস্তান্তর বা ট্রান্সফার সমান সমান ক্যাপিটাল গেইন অথবা লস। এটা দেখো আমি একটা লস কথাটা লিখেছি, এবার এইটা বুঝে নেওয়া যাক কি বলছে। মূলধনী লাভে মানে ক্যাপিটাল গেইনে শুধু লাভ হয় না, ক্ষতিও হয়, ক্যাপিটাল লসেসও হয়। সেই লসটাকে কি করা হয়? সেটা ভবিষ্যতে কোনো যদি মূলধনী লাভ হয়ে থাকে সেখান থেকে বিয়োগ করা হয়। ভবিষ্যতে যদি কোনো মূলধনী লাভ হয়ে থাকে সেখান থেকে বিয়োগ করে আয়টা কমে যায়, ফলে আয়করটাও কম লাগে। এই কথাটার মানে হলো সেট অফ করা অথবা ক্যারি ফরওয়ার্ড করা। পরের বছরে পাঠিয়ে দিলে এটা ক্যারি ফরওয়ার্ড করা বলে, এবং এটা আমাদের যে বার্ডেনটা কমলো, ট্যাক্স বার্ডেনটা, সেটাকে আমাদের সেট অফ করা বলে। আমরা যখন আমরা যখন ইনকাম ফ্রম স্যালারি পড়েছিলাম তখন দেখতাম কি, কারোর ইনকাম ধরো 10 টাকা আসলো, তারপর আমরা বিভিন্ন ছাড় দিয়ে তার ইনকাম 8 টাকা বার করতাম, সেটাই তো আমরা বলতাম যে ট্যাক্সেবল ইনকাম। এই জিনিসটাই আমাদের ইনকাম ট্যাক্সে হয়ে থাকে। আমরা কি বার করি? কতটা ট্যাক্স হচ্ছে সেটা না, যে কোন টাকাটার উপর আমাদের ট্যাক্স পড়বে। বোঝা গেল? এবার ধরো কোনো ব্যক্তির মূলধনী ক্ষতি হলো 2 টাকা, এবং তার পরের বছর 10 টাকা মূলধনী লাভ হলো, তাহলে এই 10 টাকার উপর যদি পার্সেন্টেজ পড়ে অবভিয়াসলি বেশি হবে। ধরো 10 টাকার 10%, সেটা অবভিয়াসলি বেশি হবে 1 টাকা। আগের বছরে যে ক্ষতিটা ছিল সেইটা এই বছর যে মূলধনী লাভ হলো সেখান থেকে বাদ দিয়ে দিল। এখন তাহলে সেই ব্যক্তিটার আয়ের খাতে কতটা পড়ছে?
টাকা। তার মানে তার 10% অবভিয়াসলি কমই হবে, ৮০ পয়সা মতো হবে। ব্যাপারটা বোঝানো যাচ্ছে? তো এইটাকেই সেট অফ করা বলে। মানে ভবিষ্যতে যদি কোনো লাভ হয় সেই টাকাটার উপর পুরো ট্যাক্স করার বদলে আগে যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেই টাকাটা বাদ হয়ে যায় এবং ফলে অল্প টাকার উপর ট্যাক্স পড়ে থাকে। বোঝা গেল? এটা ছিল আমাদের কি ক্যাপিটাল অ্যাসেটের ট্রান্সফারের পরে ক্যাপিটাল গেইন হওয়া, সেটা তো আমরা বুঝলাম, এবং ক্যাপিটাল লস হলে সেটা সেট অফ কি করে হয়ে যায় সেটাও আমরা বুঝে গেলাম। আর সংজ্ঞাতে কি বলছে, মূলধনী সম্পত্তির হস্তান্তরের ফলে, হস্তান্তরের অনেক বড় মানে আছে, সেটা আমরা পরে বুঝবো। আপাতত এটাকে আমরা কি ভাববো যে সেল। এর ফলে যে লাভ বা মুনাফা হয়, যে প্রফিট হয়ে থাকে অথবা লসও হতে পারে, সেইগুলো আমাদের কি মূলধনী লাভ খাতে করযোগ্য হয়ে থাকে। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা জেনে নিই যে কর ধার্যের ভিত্তি। ৪৫ ধারা অনুযায়ী আমাদের চার্জ করা হয়ে থাকে। এটা চার্জেবল সেকশন বলা হয়ে থাকে। কোন ধারা অনুযায়ী চার্জ হবে সেটাকে বলা হয়ে থাকে। এইটার মধ্যেই কি ব্যাখ্যা করা হয় কি কি নিয়ম আছে এবং কিভাবে কতটা কি ট্যাক্স দেওয়া হবে, মানে ট্যাক্স নেওয়া হবে। ঠিক আছে? আর আমাদের মূলধনী লাভ দুই ধরনের হয়ে থাকে, একটা শর্ট টার্ম আর একটা হয়ে থাকে আমাদের লং টার্ম, একটা স্বল্প মেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। তো এইগুলো আমরা পরে বুঝবো, এবং এক্ষেত্রে কি আমরা জানলাম যে ক্ষতিও এক্ষেত্রে ধরা হয়ে থাকে এবং কিছু ছাড়ও পাওয়া যায়। ৫৪ সিরিজে ছাড় পাওয়া যায়, মানে ৫৪D, ৫৪EC, ৫৪F, ৫৪G, ৫৪GA, ৫৪GB এরকম জায়গাতে আমাদের কি ছাড় পাওয়া যায়, এবং ৪৫ ধারা অনুযায়ী আমাদের কি ট্যাক্স পড়ে। এইগুলো তোমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে। তার জন্য এগুলোকে জেনে রাখতে হবে, কারণ এটা আইন বললাম, এইগুলো বলা আছে, এগুলোকে আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে? এবার আমরা জেনে নিই যে মূলধনী সম্পত্তি কি বোঝে। আমরা তো জানলাম যে মূলধনী সম্পত্তির হস্তান্তরের ফলে যেই লাভ বা ক্ষতি হয়ে থাকে তার ট্যাক্স হয়ে থাকে। তো সেইটা আমাদের কি, মূলধনী সম্পত্তিটা কি, আমরা হস্তান্তর বা ট্রান্সফার মানেটাও জানবো। তার আগে আমরা মূলধনী সম্পত্তিটাকে খুব ভালোভাবে বুঝবো। বলছে আয়কর আইন ১৯৬১ ধারা ২ এর ১৪ অনুযায়ী মূলধনী সম্পত্তি বলতে বোঝায়। আর এটা ধারাটা কত? ২ এর ১৪। মনে রাখবে ২ এর ১৪। যে কোনো ধরনের সম্পত্তি যা একজন করদাতার অধীনে থাকে তা তার ব্যবসা বা পেশার সঙ্গে যুক্ত থাকুক বা না থাকুক। কি বলছে? মূলধনী সম্পত্তি বা ক্যাপিটাল অ্যাসেট কাকে বলা হবে? যে কোনো ধরনের সম্পত্তি, যে কোনো ধরনের অ্যাসেট একজন করদাতা মানে যে কর দেবে, মানে ধরো তোমার ক্ষেত্রে তুমি ধরে নাও, তার অধীনে থাকলে মানে ওন্ড বাই হিম বা হার, এরকম কিছু হলেই সেটা তার ব্যবসা বা পেশা, তার বিজনেসে হোক বা প্রফেশনের সাথে যুক্ত হোক বা না হোক, সেটা কোনো ব্যাপার না। কারণ ক্যাপিটাল তো অনেকে ভাবে হয়তো ব্যবসার সাথে যুক্ত আছে, এরকম কোনো ব্যাপার, সেরকম না। মানে যা কিছুই তার কাছে আছে, সে বিজনেসের সাথে থাকুক বা প্রফেশনের সাথে রিলেশন থাকুক, ওইসব কোনো ম্যাটারই করে না। যা আছে, তোমার কাছে যা আছে, একটা কম্পিউটার, ফোন, বাড়ি, গাড়ি সমস্ত কিছু আমাদের মূলধনী সম্পত্তি বলছে। ঠিক আছে? কিন্তু এর মধ্যে কিছু এক্সেপশনও আছে। সেটাকে ভালো করে বুঝে নেওয়া যাক। কেন? এই ডেফিনিশনটা এমনভাবে দিয়েছে, এর মধ্যে সমস্ত কিছু চলে আসছে। মানে একটা ছোট একটা পেন, ধরো তোমরা পেন নিয়ে এটাকে নোট করছো এইগুলো, তো সেইটাও এর মধ্যে চলে আসছে। ব্যাপারটা বুঝতে পারছো? তার জন্য আমাদের কিছু এক্সেপশনও বলেছে, সেটা চলো দেখে নেওয়া যাক। বলছে কোন জিনিসগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা যাবে না। মানে কি? তার উপর ক্যাপিটাল গেইন ট্যাক্সও চাপবে না। কি বলেছে? স্টক ইন ট্রেড। আমাদের ডেফিনেশনে তো বলে দিয়েছিল যা আমার কাছে আছে সবই চলে আসবে। কিন্তু স্টক ইন ট্রেড কে আনা যাবে না। যেগুলো ব্যবসার জন্য পণ্য কেনা বেচার ওই যেটা হয়ে থাকে ব্যবসার জন্য পণ্য, এগুলো কনজিউমেবল স্টোর্স, এগুলো আনা যাবে না। আর কোনো ব্যক্তিগত জিনিস, কি ব্যক্তিগত, কি চলমান সম্পত্তি, ঠিক আছে? যেটাকে আমরা মুভ করতে পারি, সেগুলোকেও আনা যাবে না। যেমন পার্সোনাল এফেক্টস, এরকম ক্লোথস মানে পোশাক, ফার্নিচার, ব্যক্তিগত গাড়ি, কার ফর পার্সোনাল ইউজ, এগুলোকে আনা যাবে না। কিন্তু এই যে ২ নম্বর পয়েন্টটা আছে না, যে পার্সোনাল ইফেক্টস, এর মধ্যে কিছু এক্সেপশন আছে। প্রথমটা ভালো করে বোঝা গেল যে ক্যাপিটাল অ্যাসেট কি ডেফিনেশন অনুযায়ী বলে দিয়েছে যে একজন নির্ধারীর কাছে যা কিছুই থাকবে সেটা তার ব্যবসা বা পেশার সাথে সম্পর্কযুক্ত হোক বা না হোক, সেটা আমাদের ক্যাপিটাল অ্যাসেট হবে। কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস এক্সেপশন আছে যেগুলোকে বলা হবে না। ১ নম্বর স্টক ইন ট্রেড কনজিউমেবল সোর্স। ২ নম্বর ব্যক্তিগত কোনো সম্পত্তি যেগুলো চলমান, যেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, মুভেবল। ওকে? তার মধ্যে কি কি পড়ছে? পোশাক, ফার্নিচার, পার্সোনাল কার, এগুলো পড়ছে, যেগুলোকে আমাদের কি বলা হবে না, ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না। ডেফিনেশনে তো বলে দিয়েছে সব বলা হবে, কোনগুলো বলা হবে না সেগুলোকে বলছি। এবার ২ নম্বরের মধ্যেও কিছু এক্সেপশন আছে, কি? যেগুলো ব্যক্তিগত এবং মুভেবল কিন্তু আমাদের ক্যাপিটাল অ্যাসেট ধরা হয়। কি কি বলেছে? জুয়েলারি, পেইন্টিং, স্কাল্পচারস, ড্রয়িংস, অ্যান্টিক্স। এই সমস্ত জিনিসপত্র আমাদের কি ক্যাপিটাল অ্যাসেট হিসাবে ধরা হবে, ব্যক্তিগত বা মুভেবল হলে। জুয়েলারিকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, আমাদের পার্সোনাল। পেইন্টিংস কে নিয়ে যেতে পারি, স্কাল্পচার কে নিয়ে যেতে পারি, পার্সোনাল। ড্রয়িংও
পার্সোনাল অ্যান্টিক জিনিসপত্র, অনেকে বিভিন্ন কয়েনস, পুরনো জিনিস এগুলো রাখার শখ থাকে সেগুলো। কিন্তু এগুলোকে লোকে কি বিক্রিও করে থাকে। বিক্রি করে ভালো প্রফিট জেনারেট করে। তার জন্য এইগুলোর উপর ট্যাক্স পড়বে। তার জন্য এইগুলোকে ক্যাপিটাল অ্যাসেট হিসাবে ধরা হবে। তার মানে ব্যক্তিগত কোনো মুভেবল সম্পত্তি হলে ক্যাপিটাল হিসাবে ধরা হবে না। কিন্তু তার মধ্যে কিছু জিনিস আছে যেগুলোকে ধরা হয়। জুয়েলারি, পেইন্টিং, স্কাল্পচার, ড্রইং এবং অ্যান্টিক্স এগুলোকে ধরা হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই জিনিসটা আমাদের কি হয়ে থাকে? মূলধনী সম্পত্তির মধ্যে যেগুলো ধরা হবে না এবং কিছু ব্যক্তিগত জিনিসের মধ্যেও যেগুলো ধরা হয় সেইগুলো। ওকে? তারপরে এখানে কিছু উদাহরণ আমরা দেখে নিই যেইগুলো আমাদের ব্যক্তিগত মূলধনী সম্পত্তি হিসেবে ধরা হয়ে থাকে। এক্সাম্পল যেগুলো আছে, যেরকম ইমুভেবল প্রপার্টি। ব্যক্তিগত ইমুভেবল প্রপার্টি সেগুলোকে সব ধরা হবে। যেরকম আমাদের জমি, ভবন মানে ল্যান্ড, বিল্ডিং, রেসিডেন্সিয়াল হাউস, কমার্শিয়াল প্রপার্টি এইগুলো ব্যক্তিগত এবং ইমুভেবল মানে স্থাবর, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না। তার জন্য এইটাকে ধরা হবে। এগুলো সব ক্যাপিটাল অ্যাসেট। এগুলো বিক্রি করে যা প্রফিট হবে এগুলো সব আমাদের ক্যাপিটাল গেইনস এর মধ্যে পড়বে। বোঝা যাচ্ছে? আর মুভেবল প্রপার্টির মধ্যে যেগুলোকে ধরা হবে, মুভেবল প্রপার্টি কিন্তু ধরা হয় না। যেরকম আমাদের কাছে একটা কম্পিউটার আছে, একটা ফোন আছে, আমার যা আসবাবপত্র মানে ফার্নিচার আছে, এগুলোকে তো ধরা হবে না, কারণ এগুলো ব্যক্তিগত এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। কিন্তু যেগুলোকে ধরা হবে, যেগুলোকে ধরা হবে ওইগুলোকে আমাদের ধরা হবে না, ওইগুলো ক্যাপিটাল অ্যাসেট, ওইগুলো বিক্রি করে তুমি বলবো যে ক্যাপিটাল গেইন ট্যাক্স ছাড়বেন। এইগুলোকে ধরা হবে, জুয়েলারি, পেন্টিং, স্কাল্পচার, ড্রয়িং, অ্যান্টিক্স এগুলোকে ধরা হবে। ওকে? তাছাড়া বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাসেটও আছে, যেরকম শেয়ার, স্টক, ডিবেঞ্চার, বন্ড, মিউচুয়াল ফান্ড এগুলোকেও ধরা হবে। এবং কি আছে যে বিভিন্ন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেগুলো থাকে, কপিরাইটস, ট্রেডমার্ক, গুডউইল, পেটেন্টস, লিজহোল্ড রাইট এগুলোকেও আমাদের ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরা হবে। এবার টোটাল উদাহরণটা বোঝানো গেল যে আমাদের সমস্ত জিনিসকেই ক্যাপিটাল অ্যাসেট বলা হয়ে থাকে। তার মধ্যে কিছু এক্সেপশন আছে, স্টক ইন ট্রেড, পার্সোনাল ইফেক্টস আছে, এবং পার্সোনাল ইফেক্টস এর মধ্যে মুভেবল গুলোকে আমাদের কি ধরা হবে না, যেরকম ক্লোথস, ফার্নিচার, গাড়ি পার্সোনাল ইউজের জন্য। কিন্তু তার মধ্যেও আবার এক্সেপশন আছে, জুয়েলারি, পেন্টিং, স্কাল্পচার, ড্রয়িং, অ্যান্টিক্স এগুলোকে আবার ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরা হবে। তাছাড়া আরো উদাহরণ দেখলাম, যেরকম ইমুভেবল প্রপার্টি, যেরকম ল্যান্ড, বিল্ডিং, রেসিডেন্সিয়াল হাউস, কমার্শিয়াল প্রপার্টি এগুলোকে ধরা হবে। মুভেবল প্রপার্টির মধ্যেও তো দেখলাম যে জুয়েলারি, পেন্টিং, স্কাল্পচার, ড্রয়িং, অ্যান্টিক্স এগুলোকে ধরা হবে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট, শেয়ার, স্টক, ডিবেঞ্চার, বন্ড, মিউচুয়াল ফান্ড এগুলোকে ধরা হবে। আবার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেগুলো থাকে, ইনটেনজিবল অ্যাসেটস, লিজহোল্ড রাইট, কপিরাইট, ট্রেডমার্ক, গুডউইল, পেটেন্টস এগুলোকে ধরা হবে। বোঝা গেল? আমরা কি দেখলাম যে দুটো জিনিস ধরা হবে না এবং তার মধ্যে কিছু এক্সেপশন দেখলাম যেগুলোকে ধরা হবে। এবার আরো একটা জিনিস আছে যেটাকে ধরা হয়ে থাকে না, মানে যেটা হলে ক্যাপিটাল অ্যাসেট হবে না। কি? গ্রাম্য কৃষি জমি। কি বলছে? রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড। তো তোমরা এগ্রিকালচারাল ইনকামে দেখেছিলে যে রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড কি হয়ে থাকে। সেইটাই আমাদের কি থাকবে? ধরা হবে না। তো আমাদের গ্রাম্য কৃষি জমি কোনটাকে বলবো? যেটা গ্রামীণ এলাকায় অবস্থিত। তার মানে আমাদের প্রশ্ন হলো, স্যার গ্রাম্য কৃষি জমি কোনটাকে বলবো? যেটা গ্রামীণ এলাকায় অবস্থিত এমন কৃষি জমি, সেইগুলোকে আমাদের কি মূলধন সম্পত্তি ধরা হবে না। ঠিক আছে? এবার সেটা কি করে বুঝবো যে কোনটা আমাদের গ্রাম্য কৃষি জমি? যেটা আমাদের কি একটা নির্দিষ্ট মিউনিসিপ্যালিটি বা ক্যান্টনমেন্ট এরিয়ার বাইরে থাকতে হবে। কি বললাম বোঝা গেল? এটা ধরো একটা মিউনিসিপ্যালিটি বা ক্যান্টনমেন্ট এরিয়া আছে এবং এর একটা স্পেসিফিক জনসংখ্যা আছে, একটা স্পেসিফিক জনসংখ্যা আছে, পপুলেশন আছে। তার থেকে স্ট্রেট লাইনে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে সেই জায়গাটা, সেই জমিটা হলে তখনই সেটাকে আমরা কি রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড হিসাবে গণ্য করব। তো বুঝে নেওয়া যাক মিউনিসিপ্যালিটি কাকে বলে। মিউনিসিপ্যালিটি তো মানে জানো, পৌরসভা, তোমাদের এখানকার অনেক জায়গাতে হবে। পঞ্চায়েত যেরকম হয়ে থাকে সেরকম মিউনিসিপ্যালিটি। এবং ক্যান্টনমেন্ট কোনটাকে বলে? অনেক জায়গা আছে যেখানে আর্মিরা কন্ট্রোল করে থাকে, নর্থ ইস্টের দিকে থাকে, কাশ্মীরের দিকে থাকে, তো সেটাকে ক্যান্টনমেন্ট বোর্ড বলা হয়ে থাকে। সেই জায়গা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, সোজা একদম সোজা নির্দিষ্ট দূরত্বে কোনো জমি থাকলে সেটাকে রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড বলা হবে। তার জন্য দুটো মাপদণ্ড আছে। একটা কি, যেই জায়গা থেকে আমরা ধরছি, যে মিউনিসিপ্যালিটি বোর্ড বা ক্যান্টনমেন্ট এরিয়া ধরছি, সেই জায়গাটার পপুলেশন কত এবং সেই পপুলেশনের সহিত আর দূরত্বটা কত, এই দুটো আমাদের নোট রাখতে হবে। তো কিভাবে আমরা চিহ্নিত করব? প্রথম কথা, কোনো মিউনিসিপ্যালিটি বা ক্যান্টনমেন্ট বোর্ডের আওতার বাইরে হতে হবে যেখানকার জনসংখ্যা 10,000 বা তার বেশি। তাহলে মিনিমাম মাপদণ্ড কি হয়ে থাকে? যে যেই জায়গাটা হবে সেই জায়গাটা জনসংখ্যা 10,000 হতে হবে অথবা তার বেশি হতে পারে, মিউনিসিপ্যালিটি ক্যান্টনমেন্ট বোর্ড তার থেকে একটা নির্দিষ্ট দূরে থাকতে হবে। তো সেইটা মাপদণ্ডটা এবার দেখে নেওয়া যাক। কি বলেছে দেখো, যেখানকার জনসংখ্যা 10,000 থেকে 1,00,000-এর মধ্যে, 10,000 থেকে 99,999 মানে 1,00,000-এর মধ্যে, সেখান থেকে 2 কিলোমিটার দূরে কোনো জায়গা হলে সেটাকে আমাদের কি বলা হবে? গ্রামীণ কৃষি জমি বলা হবে।
এখানকার জনসংখ্যা 1 লাখ থেকে 10 লাখের মধ্যে, সেখান থেকে 6 কিলোমিটার দূরে হতে হবে, তাহলে গ্রামীণ কৃষি জমি বলা হতে হবে। এবং 10 লাখ বা তার বেশি হলে সেখান থেকে 8 কিলোমিটার দূরে হতে হবে। এবং এই দূরত্বটা মাপা হবে কি এরিয়াল ডিস্টেন্স, মানে সোজাসুজি রাস্তা ধরে না। ধরো এরকম একটা মিউনিসিপ্যালিটি বা ক্যান্টনমেন্ট এরিয়া আছে, সেখানকার জনসংখ্যা ধরো 80,000, এবং এইখানে একটা এরকম একটা জমি আছে, মানে এখান থেকে কতটা ডিস্টেন্স দূর হতে হবে? 2 কিলোমিটার। যদি 1.5 কিলোমিটার হয় তাহলে হবে না, 2 কিলোমিটার হতে হবে। তার বেশি হলে তো অসুবিধাই নেই। বাদ ধরো এখানে মিউনিসিপ্যালিটি বা ক্যান্টনমেন্ট বোর্ড আছে, ঠিক আছে, তো তার জনসংখ্যা ধরো 6 লাখ, তাহলে 1 লাখ থেকে 10 লাখের মধ্যে হলে কত কিলোমিটার দূরে হতে হবে? 6 কিলোমিটার। 6 কিলোমিটার দূরে হতেই হবে। আর বেশি হলে অসুবিধা নেই, কিন্তু তার কম হলে ধরো 5 কিলোমিটার আছে, তাহলে আর হবে না। যদি 5 কিলোমিটার থাকে তাহলে আর এটাকে রুরাল এগ্রিকালচার ল্যান্ড বলা যাবে না। ওকে, সিমিলার ভাবে 10 কিলোমিটার বা তার বেশি হলেও সেটা কি ধরতে হবে? দূরত্বটা 8 কিলোমিটার। মানে জনসংখ্যা একবার চেক করতে হবে, তার সাথে দূরত্বটাকে মেলাতে হবে। একবার জনসংখ্যা চেক করতে হবে এবং তার সাথে কি আমাদের দূরত্বটাকে মেলাতে হবে। এই দুটো এক হলে আমাদের কি, আমরা সঠিক বলতে পারবো যে এইটা আমাদের মানে রুরাল এগ্রিকালচারের এরিয়া কি না। তাহলে ওর মধ্যে যা জমি থাকবে সেটা রুরাল ল্যান্ড, তার উপর ট্যাক্স হবে না। তো দেখেন একটা উদাহরণ নেওয়া হয়েছে, বলছে তুমি একটা জমির মালিক যা একটা গ্রামে অবস্থিত, শহর থেকে 10 কিলোমিটার দূরে, ঠিক আছে, এবং সেই শহরের জনসংখ্যা 2 লাখ। এবার ধরো এই শহরটা, টাউনটা মানে মিউনিসিপ্যালিটি বা ক্যান্টনমেন্ট বোর্ড যার অধীনে আছে, তার জনসংখ্যা কত? 2 লাখ। এবং তোমার যে জমিটা আছে সেটা সেখান থেকে কত? 10 কিলোমিটার দূরে। এবার জনসংখ্যা 2 লাখ আর 10 কিলোমিটার, মানে কি 1 থেকে 10 লাখের মধ্যে পড়ছে পার্টটার মধ্যে। 1 থেকে 10 লাখের মধ্যে হলো 6 কিলোমিটার দূরত্বে হতে হবে, আর এ মাত্র 2 লাখ। মানে 1 থেকে 10 লাখের তো মধ্যে বটে, এবং 10 কিলোমিটার মানে অনেক দূরে, তার মানে এটা রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড হবে। ব্যাপারটা বোঝানো গেল? তারপর আমরা দেখো, এটা হলো গ্রামীণ কৃষি জমি, এটা মূলধনী সম্পত্তি নয়, তাহলে কোনো প্রকার ক্যাপিটাল গেইন ট্যাক্স নেই। তারপরে আরেকটা উদাহরণ বলেছে, বলছে একটা কৃষি জমির মালিক যার শহর থেকে 3 কিলোমিটার দূরে এবং যার জনসংখ্যা 15 লাখ। তার মানে যে মিউনিসিপ্যালিটি বা ক্যান্টনমেন্ট বোর্ড আছে তার জনসংখ্যা কত? 15 লাখ, এবং তোমার একটা জমি আছে সেটা ওই জনসংখ্যাগত জায়গা থেকে সোজাভাবে কত? 3 কিলোমিটার দূরে। 3 কিলোমিটার দূরে। তার মানে কি 10 লাখের বেশি হলে আমাকে কত? 8 কিলোমিটার হতে হবে। দেখো 10 লাখের বেশি হলে আমাকে কত? 8 কিলোমিটার হতে হবে। 8 কিলোমিটার বা তার বেশি হলে অসুবিধা নেই, কিন্তু এ 15 লাখ হয়ে গিয়ে মাত্র 3 কিলোমিটার, তাহলে এইটা আমাদের কি হবে? এটা তার মানে আমাদের কি হয়ে যাবে? এটা আমাদের হয়ে যাবে আরবান, আরবান ল্যান্ড হয়ে যাবে, এর উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স পড়বে, তাহলে এটা রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড না। বোঝা গেল ব্যাপারটা? তার জন্য এটা নগর কৃষি জমি, এটা মূলধনী সম্পত্তি, এবং এটা বিক্রির সময় আমাদের ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। বোঝা গেল? তাহলে এই সমস্ত ব্যাপারে আমাদের বুঝে অ্যান্সার করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। তার মানে রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড আমাদের কি আসবে না এই ক্যাপিটাল গেইনস এর আওতায়, এবং সেটা কি করে চেক করব? দূরত্ব এবং জনসংখ্যা সেইখান থেকে আমাদের ধরা হবে, এবং ল্যান্ড কত দূরে আছে। ঠিক আছে, এবার কি বলছে আরেকটা জিনিস যেটাকে আমাদের ক্যাপিটাল অ্যাসেট ধরা হয় না, কিন্তু স্পেসিফিক বন্ডস কে ধরা হয় না। এবার বন্ডস কি সেটা জেনে নেওয়া যাক। বন্ড হলো কি এমন এক ধরনের ঋণপত্র, যেরকম তোমরা ডিবেঞ্চার শুনেছো, আমি করাবো ডিবেঞ্চার, এরকম বন্ড হলো কি এরকম একটা পেপার, যেটা কি গভর্নমেন্ট ধরো একটা রাস্তা বানাতে চায়। এবার গভর্নমেন্ট কি ট্যাক্সের টাকা দিয়ে রাস্তা বানায়, এই তো এই সমস্ত যে রাস্তাঘাট স্কুল কলেজ গভর্নমেন্টের যেগুলো হয়ে থাকে, তারা কি ট্যাক্সের টাকা দিয়ে বানায়। এবার এই রাস্তা বানাতে গিয়ে গভর্নমেন্টের ধরো 30 কোটি টাকা লাগবে। এবার গভর্নমেন্ট কি করলো? একটা এরকম পত্র বানালো, সেটার নাম ছিল বন্ড। তো সে পাবলিককে বললো যে আপনারা আমাদেরকে কিছু কিছু টাকা দিন। এরকম বিভিন্ন বন্ড ছেড়ে ধরো কেউ 5 কোটি দিল, কেউ 2 কোটি দিল, এরকম করে কিছু টাকা দিন। এই টাকাটা দেওয়ার বদলে আপনাকে আমরা একটা নির্দিষ্ট ধরো 10% ইন্টারেস্ট দেবো যত বছরের জন্য, এবং তার সাথে সাথে 5 কোটি টাকাও রিটার্ন দিয়ে দেবো। মানে এটা লোন নেওয়ার মতো। গভর্নমেন্ট পাবলিকের কাছ থেকে লোন নিচ্ছে কি বন্ডের দ্বারা, সেখানে সে আসলটাকেও পেমেন্ট করবে, সাথে ইন্টারেস্টটাও দেবে। এবার 5 কোটি টাকা ধরো তুমি গভর্নমেন্টকে দিয়ে, তোমাকে গভর্নমেন্ট ধরো 6 বছর পর ধরো 6 কোটি টাকা ফেরত দিয়ে দিল, এটাকেই গভর্নমেন্ট বন্ড বলা হয়ে থাকে। এটাই বলেছে বন্ড হলো এমন একটা বিনিয়োগ যেখানে তুমি সরকার বা কোনো কোম্পানিকে টাকা ধার দিতে পারো। এখন ডিবেঞ্চার এবং বন্ডস কথাটা অল্টারনেটিভলি ইউজ হয়, ঠিক আছে, এবং আমাদের যে আগে খালি গভর্নমেন্টকে ছিল, এখন কোম্পানিকেও এই কাজটা করা হয়ে থাকে, যেটাকে আমরা ডিবেঞ্চার বলি, সেটা আমাদের বন্ডও বলতে পারি। যখন তুমি একটা বন্ড কেনো তখন তুমি মূলত বন্ড ইস্যুকারীকে, যেমন সরকার বা কোম্পানিকে ঋণ দিচ্ছ, মানে লোন দিচ্ছ। এতে কি পাবো? নিয়মিত ইন্টারেস্ট একটা পাবে। ইন্টারেস্ট রেটটাকে কি বলা হয়? কুপন বলা হয়। একটা নির্দিষ্ট হারে এবং সময় মতো দেওয়া হয়, এবং নির্দিষ্ট সময় পরে প্রিন্সিপাল ও রিপেমেন্ট পেয়ে যাও। যখন ম্যাচুরিটি হয় তখন তোমার আসল টাকাও ফেরত পেয়ে যাও। দেখো একটা উদাহরণ নেওয়া হয়েছে, তুমি 10,000 টাকা একটা 7% সরকারি বন্ড কিনলে, মানে 700 টাকা সুদ পাবে 5 বছর পর। তোমাকে ওই সুদের টাকাও পেলে, তো এরকম ভাবে পাচ্ছিলে, এবং 10,000 টাকাও তুমি ফেরত পেয়ে গেলে।
বোঝা গেল? তো এইভাবে আমাদের টোটাল ক্যালকুলেশন হয়ে থাকে। মানে ৩৫০০ টাকা প্লাস ১০,০০০ মানে ১৩,৫০০ টাকা তুমি টোটালে পেয়ে গেলে। ১০,০০০ টাকা দেওয়ার বদলে। এইটাকেই আমাদের বন্ডস বলা হয়ে থাকে এবং কিছু, কিছু বন্ডস থাকে যেগুলো আমাদের কি ক্যাপিটাল গেইন ট্যাক্স এর মধ্যে ধরা হয় না। যেটা ক্যাপিটাল গেইনস না। সেগুলো দেখে নাও। ৬.৫% গোল্ড বন্ড ১৯৭৭, ৭% গোল্ড বন্ড ১৯৮০ এগুলো তোমাদের মনে রাখতে হবে। ন্যাশনাল ডিফেন্স বন্ড, ডিফেন্স এর কাজের জন্য যেই বন্ডস কাজে লাগে। স্পেশাল বিয়ারার বন্ডস ১৯৯১, গোল্ড ডিপোজিট স্কিম ১৯৯৯ আর ডিপোজিট সার্টিফিকেট গোল্ড মনিটাইজেশন স্কিম এটা ২০১৫। এই টাইপের যে বন্ডস গুলো আছে এইগুলোকে আমাদের কি ক্যাপিটাল অ্যাসেট হিসাবে ধরা হবে না। এই পার্টিকুলার যে বন্ডস গুলো আমাদের আছে। বোঝা যাচ্ছে কি বললাম? তার মানে আমরা কি জানলাম এতক্ষণ অবধি? যে আমরা জানলাম যে সমস্ত ধরনের সম্পত্তি যেইগুলো করদাতার অধীনে থাকে সেইটা আমাদের কি আর বিজনেস এবং প্রফেশনের সাথে সম্পর্কযুক্ত থাকুক বা না থাকুক সেইগুলো আমাদের মূলধনী সম্পত্তি। তার মধ্যে যেই জিনিসগুলোকে মূলধনী সম্পত্তি হিসেবে ধরা হয় না, স্টক ইন ট্রেডকে ধরা হয় না, ২ নম্বর পার্সোনাল ইফেক্টসকে ধরা হয় না, কিন্তু তার মধ্যে কিছু এক্সেপশন আছে। যেরকম আমাদের হয়ে থাকে কি মুভেবল পার্সোনাল ইফেক্টস যেগুলোকে তো ধরা হবে না, কিন্তু তার মধ্যে এক্সেপশন আছে কি যে জুয়েলারি, স্কাল্পচার, পেন্টিং, ড্রয়িংস, আর্কোলজিক্যাল আইটেমস এই সমস্ত কিছু আমাদের ধরা হবে। এবং রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড সেটাকে ধরা হবে না। সেটাকে আমরা কি করে চেক করব? সেটার জন্য আরবান এরিয়া থেকে বা মানে মিউনিসিপাল বা ক্যান্টনমেন্ট বোর্ড এরিয়া থেকে কতটা দূরত্বে অবস্থিত আছে এবং সেই বোর্ডটার জনসংখ্যা কত সেই নিরিখে আমরা বিচার করব। যদি আরবান হয়ে থাকে তাহলে ট্যাক্স হবে, না হলে আমাদের হবে না। তারপর আমরা জানলাম কিছু ধরনের বন্ডস থাকে সেগুলো আমাদের আসে না। বন্ডস কি হয়? কোনো কোম্পানি বা গভর্নমেন্ট লোন নিয়ে থাকে পাবলিকের কাছ থেকে এবং পিরিয়ডের পর সেই টাকাটাকে ইন্টারেস্ট সমেত দিয়ে দেয়। তো সেটাই আমাদের বন্ডস হয়ে থাকে। তো এরকম কিছু টাইপের বন্ড আমাদের কি আসবে না। বোঝা গেল? তো এইটা ছিল টোটাল আমাদের যেই জিনিসগুলো আসবে না। এবার আরেকটা জিনিস আসবে, আরেকটা জিনিসও আসবে। সেইটা আমাদের কি এই জিনিসটা। বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের ক্ষেত্রে মানে এফআইআইস এটার মানে হলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এদেরকে বলা হয়ে থাকে। এরা মানে যারা বাইরে থেকে আমাদের দেশের বাইরে থেকে ভারতীয় মানি মার্কেটে মানে আমাদের শেয়ার এই যে আমাদের যে বম্বে স্টক এক্সচেঞ্জ আছে এই সমস্ত জায়গাতে যারা ইনভেস্টমেন্ট করছে, যারা সিকিউরিটিজ কিনছে মানে শেয়ারস কিনছে, ডিবেঞ্চার কিনছে, এক্ষেত্রে এখান থেকে যে ইউনিটস বলা হয় শেয়ার গুলোকে, এখান থেকে যা লাভ পাচ্ছে সেইগুলো আমাদের কি হবে ট্যাক্সের অধীনে আসবে, ক্যাপিটাল গেইন ট্যাক্সের অধীনে। ঠিক আছে? তার মানে যেসব বিদেশি প্রতিষ্ঠানকারী বিনিয়োগকারী সেবি নিয়ম অনুযায়ী শেয়ার বা সিকিউরিটিজে বিনিয়োগ করেছে সেই সব সিকিউরিটি সবসময় মূলধনী সম্পত্তি হিসাবে গণ্য করা হবে। বোঝা গেল? তাহলে এইটা ছিল আমাদের টোটাল যে মূলধনী সম্পত্তি আমাদের কাকে বলা হচ্ছে এবং কোন কোন জিনিসগুলোকে আমরা ধরবো, কোন কোন জিনিসগুলোকে আমরা ধরবো না। এবং আমরা জানতে পারলাম শর্ট টার্ম, লং টার্মও হয়ে থাকে সেটা আমরা পরে জানছি। ক্যাপিটাল লসকেও ধরা হয়ে থাকে। ৫৪ সিরিজে ছাড় পাওয়া যায় এবং আমাদের ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার হলে ক্যাপিটাল গেইন হতে পারে, লস হতে পারে সেটা আমাদের সেট অফ হয়ে যায়। এবং আমরা বুঝলাম যে ক্যাপিটাল গেইনস কাকে বলা হয়ে থাকে এবং ৫ টা হেড থাকে এবং ইনকাম ট্যাক্সের অধীনে এটা পড়ে এবং সেটা কিসে ধারা অনুযায়ী পড়ে ৪৫ এর ১ ধারা অনুযায়ী এই সমস্ত কিছু হয়ে থাকে। তো এবার কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক যে কোনগুলো আমাদের মূলধনী সম্পত্তি, কোনগুলো নয়। এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। ঠিক আছে? পজ করবে এবং কমেন্ট করে জানাবে। যেরকম বলছে, পরিবার নিয়ে ঘুরতে ব্যবহৃত গাড়ি। এটা কি মূলধনী সম্পত্তি হবে? আমরা কি জানি? মুভেবল পার্সোনাল অ্যাসেট এইগুলো কখনোই আমাদের মূলধনী সম্পত্তি হবে না। তার জন্য এটা আমাদের কি হবে? না হবে। নিজ পরিধান করার জন্য ব্যবহৃত সোনার গয়না। পার্সোনাল অ্যাসেট, মুভেবলও কিন্তু জুয়েলারিকে আমরা আনি। এটা ক্যাপিটাল অ্যাসেট। প্রাইভেট কোম্পানির শেয়ার, শেয়ার আমাদের ক্যাপিটাল অ্যাসেট। গ্রামীণ এলাকায় কৃষি জমি, রুরাল এগ্রিকালচার ল্যান্ড এটা আমাদের ক্যাপিটাল অ্যাসেট না। এমন জমি যা জনসংখ্যা মানে এমন জমি যা শহর থেকে ৩ কিলোমিটার দূরে মানে যেই জায়গাটাকে বলা হচ্ছে এইটার জনসংখ্যা ১৫ লাখ এবং সেটা ৩ কিলোমিটার দূরে। এইটা আমাদের কি মূলধনী সম্পত্তি হবে? এইটা আমাদের মূলধনী সম্পত্তি হবে। কারণ হলো এইটা আমাদের কি হয়েছে আরবানের ক্ষেত্রে চলে আসছে। বাড়িতে ব্যবহৃত ফার্নিচার তাহলে পার্সোনাল অ্যাসেট এবং মুভেবল তার জন্য এইটা আমাদের কি হবে না। তারপর আছে একজন ব্যক্তি কর্তৃক ধারণকৃত ৭% গোল্ড বন্ড। আমরা দেখলাম ১৯৮০ ৭% গোল্ড বন্ড এটা আমাদের মূলধনী সম্পত্তি হবে না। এটাও আমাদের ট্যাক্স পড়বে না। ঠিক আছে? তো এইটা আমাদের ক্যাপিটাল অ্যাসেট হচ্ছে। গোল্ড মনিটাইজেশন স্কিমের মধ্যেও কিছু থাকলে সেটাও হবে না। ভাড়া দেওয়ার বাড়ি, ভাড়ায় দেওয়া বাড়ি এটা আমাদের ইমুভেবল প্রপার্টির মধ্যে আসছে। অস্থাবর সম্পত্তি তার জন্য এইটা হবে। স্পেশাল বিয়ারার বন্ড এইটাও হবে না। কারণ এটা আমরা জানি এগুলো আমাদের ক্যাপিটাল অ্যাসেট হিসাবে ধরা হয় না। স্পেশাল বন্ডস কিছু আমরা দেখলাম। এই সমস্ত কিছু আমাদের কি মূলধনী সম্পত্তি কিছু হবে, কিছু হবে না। এইটা যদি তোমরা বুঝে যাও
খুব ইজিলি বুঝতে পেরে যাবে। আমাদের একদম সুন্দর করে নোটসের আকারে বলে দিয়েছি। এই জিনিসগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে? এবার আমরা বুঝে নেব যে হস্তান্তর মানে ট্রান্সফার যেটা বলছিলাম, ট্রান্সফার কথাটার মানে কি? এইটা আমরা বুঝে নেব। তো আমরা ট্রান্সফার বলতে শুধু বিক্রি বুঝবো না। ঠিক আছে? শুধু সেল না, বরং এমন যেকোনো ঘটনা বোঝায় যেখানে একজন ব্যক্তি মূলধন সম্পত্তি মালিকানা বা অধিকার হারায় বা ছেড়ে দেয়। সেটাকেও ট্রান্সফার বলে। খালি বিক্রি না। যেরকম ১ম টা কি দেখো, ১ম টা আমাদের শুধু বিক্রি না, বিক্রি তো আসবেই। তো অর্থের বিনিময়ে সম্পত্তি বিক্রি করে দেওয়া হলো। মিস্টার এ তার জমি মিস্টার বি কে বিক্রি করলেন। এটা স্পষ্ট হস্তান্তর, যার জন্য মূলধন লাভে করযোগ্য। অদল-বদল এক্সচেঞ্জ করা হলো। এক সম্পত্তির বদলে আরেকটি সম্পত্তি দেওয়া হলো। এটাও ক্যাপিটাল গেইন হিসাবে আসবে। অধিকার ত্যাগ মানে রিলিঙ্কুইশমেন্ট অফ প্রফিট বা রিলিঙ্কুইশমেন্ট অফ কোনো অ্যাসেট ইত্যাদি থাকলে কোনো ক্ষতিপূরণ ছাড়াই স্বেচ্ছায় অধিকার ছেড়ে দেওয়া হলো। মিস্টার আর কোনো বিনিময় ছাড়াই তার শেয়ারের অধিকার ত্যাগ করলেন। এটাকে ডিম ট্রান্সফার বলা হয়ে থাকে, তার জন্য ক্যাপিটাল গেইন প্রযোজ্য থাকবে। মানে কোনো শেয়ার তার কাছে ছিল, কোনো কিছু ছাড়াই তার শেয়ার অন্য কাউকে দিয়ে দিল। সে একটা কোম্পানির মধ্যে শেয়ার নিয়েছিল, সে কোনো কিছু ছাড়াই তার শেয়ারের অধিকার ত্যাগ করে দিল। তার মানে এইটাও আমাদের কি চলে আসবে। তারপর এক্সটিংগুইশমেন্ট অফ রাইট, আইনত অধিকার শেষ হয়ে যাওয়া। কোম্পানি শেয়ার বাইব্যাক করলো। মানে ধরো এরকম কিছু শেয়ার আছে যেগুলোকে বাইব্যাক যোগ্য। মানে একটা শেয়ার মানে কি, যখন তুমি কিছু টাকা দিয়ে কোনো কোম্পানির বলে এক পার্টের মানে একটা প্রফিটের পার্টের অধিকার হচ্ছে। তো কোম্পানির কাছে অনেক সময় বিভিন্ন টার্মস অনুযায়ী থাকে, সে তোমার কাছ থেকে আবার অধিকারটা নিয়ে নিতে পারে। ওর জন্য এইটাও আমাদের কি ট্রান্সফারের ক্ষেত্রে আসলো। কম্পালসারি অ্যাকুইজিশন বা বাধ্যতামূলক অধিগ্রহণ, সরকার বা কর্তৃক জমি বা সম্পত্তি জোরপূর্বক নিয়ে নেওয়া। মিস্টার কে এর জমি সরকার অধিগ্রহণ করলো এবং কর ক্ষতিপূরণ পাওয়া বছরের আয় হিসাবে ধরা হলো। কোনো একটা জমি ছিল, তার নিয়ে নেওয়া হলো, তার কোনো অনেক সময় কাজ হয়ে থাকে না বিভিন্ন রাস্তাঘাট তৈরি ইত্যাদির জন্য, এবং সেক্ষেত্রে কোনো ক্ষতিপূরণও দিয়ে দেওয়া হয়। তো সেইটাও আমাদের কি ট্রান্সফারের হিসাবেই আসবে। সরকার নিলেও তো কি হয়েছে, ওটা ট্রান্সফার হিসাবে আসবে, সেখান থেকে তুমি টাকাও পাচ্ছ। তারপর আছে স্টক ইন ট্রেডে রূপান্তর করা। ধরো তোমার পার্সোনাল গাড়ি আছে এবং সেগুলোকে তুমি কি করলে, নিজের গাড়ির ব্যবসায় লাগিয়ে দিলে। তো এইটাকেও হস্তান্তর বা ট্রান্সফার বলা হবে। দেখো বলেছে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী তার জমিকে তার প্রকল্পের মধ্যে নিয়ে চলে আসলে, এইটাও হস্তান্তর হবে, এবং যখন বিক্রি হবে তখনই করটাকে নেওয়া হবে। তার কাছে একটা জমি ছিল, তার মধ্যেই সে একটা প্রমোট করলো সেই জমিটাকে, জিনিসপত্র বানালো মানে বিল্ড করলো ব্যাপারটাকে। এইখানেও সেটা ট্রান্সফার হিসাবে গণ্য করা হবে। এবং আংশিক সম্পাদনের মাধ্যমে হস্তান্তর, চুক্তি অনুযায়ী মালিকানা না হলেও দখল দেওয়া। মিস্টার এ তার ফ্ল্যাটে রেজিস্ট্রেশন না করে মিস্টার বি কে দখল নিলেন। এটাকে বলে ডি ট্রান্সফার। মানে অনেক সময় হয়ে থাকে না, বিভিন্ন প্রমোটারদের কাছ থেকে আমরা ফ্ল্যাট ইত্যাদি কিনি, তো রেজিস্ট্রেশন হয়নি কিন্তু তবুও তোমাকে চাবি দিয়ে দিয়ে তুমি পজিশন নিয়ে নিয়েছো। তো সেইটাকেই আমাদের কি বলা হয়ে থাকে, আংশিক সম্পাদনের মাধ্যমে হস্তান্তর। সেইটা আমাদের ট্রান্সফার হিসাবে আসবে। তো আমরা আইন পড়ছি, এই জিনিসগুলোকে কি আমাদের মাথার মধ্যে রেখে দিতে হবে। ওকে। তারপর হচ্ছে ভোগের অধিকার হস্তান্তর, মালিকানা না থাকলেও ব্যবহারের অধিকার দেওয়া। একজন বিল্ডার জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট নিয়ে জমি দখল নিল। সেটা ধরো এরকম কোনো ব্যাপার আছে তো, না একটা থাকে না বিভিন্ন সোসাইটি থাকে, কর্পোরেট সোসাইটি, সেখানে অনেকে কি এমনি থাকতে দিয়ে দেওয়া হয়, কোনো জিনিসপত্র বানাতে দিয়ে দেওয়া হয়, কারণ ওটা সরকারের মধ্যে থাকে, বানাতে পারি ব্যবহার করতে পারি। তো সেরকম জিনিস হলে সেক্ষেত্রে অধিকার না থাকলেও কোনো জিনিস কাউকে থাকতে দিয়ে দিল, কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে হয়ে থাকে। তো এই পার্ট গুলো আমাদের কি হয়ে থাকে, ট্রান্সফারের মধ্যে আছে। তোমাদের জাস্ট এই পয়েন্ট গুলোকে মনে রাখতে হবে, এবং তার উদাহরণগুলোকে তোমাদের বললাম, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো একটা করে, যেগুলো দেখিয়েছি। তো সেইগুলো তোমরা মনে রাখবে, তাহলেই হবে। এবার কোনগুলোকে ট্রান্সফার বলা হবে না, মানে ক্যাপিটাল গেইন ট্যাক্সেরও তো ব্যাপার থাকে ট্রান্সফার হলে। কোনগুলোকে বলা হবে না, যেসব মূলধনী সম্পত্তি সংক্রান্ত কার্যকলাপ ঘটলেও সেটাকে ট্রান্সফার বলা হবে না। যেমন উত্তরাধিকারের মাধ্যমে সম্পত্তির হস্তান্তর হলে, মৃত্যুর পর সম্পত্তির অধিকার পাওয়া, বাবার মৃত্যুর পর ছেলে জমি পেলো, এটা ক্যাপিটাল গেইনের মধ্যে আসবে না। কোনো উইল থাকলে, উইল বা উত্তরাধিকার সূত্রে, এই ক্ষেত্রেও ক্যাপিটাল গেইনের মধ্যে আসবে না। পারিবারিক পুনর্বিন্যাস হলে, যেরকম হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা পার্টনারশিপ ফার্ম ভেঙে গেলে, সম্পত্তি সদস্যদের মধ্যে ভাগ হয়ে গেলে, এটা তো ক্যাপিটাল গেইন ট্যাক্স আসবে না। এগুলো তোমরা বুঝতে পারছো। মানে কেউ মরে গেলে, কোনো এল্ডার কেউ মরে গেলে তার যে সম্পত্তিটা একজন পেয়ে গেল, কেউ উইল করে রাখলে সেটা পেয়ে গেল, এবং কোনো হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা পার্টনারশিপ ফার্ম ভেঙে গিয়ে তার যে অ্যাসেট গুলো ভাগাভাগি হয়ে গেল, এগুলো আমাদের কি ট্রান্সফারের মধ্যে আসবে না। তার মানে এগুলো ক্যাপিটাল গেইনের মধ্যে আসবে না। ঠিক আছে? তো এই পার্টগুলো আমাদের জানা দরকার। তারপর রিঅর্গানাইজেশন হলে, কোম্পানি যখন মার্জার হয়ে থাকে, ডিমার্জার মানে রিকনস্ট্রাকশন হয়ে থাকে, নতুন ভাবে কোম্পানি যখন গঠন হয়, লিকুইডেশন হয়ে থাকে, সেক্ষেত্রেও যে বিভিন্ন যে অ্যাসেট ইত্যাদি যাওয়া আসা হয়, সেইগুলো আমাদের কি আসবে না। কোনো গিফট দেওয়া হলে, কোনো ট্রাস্ট বা সেটেলমেন্টকে কিছু দেওয়া হলে, এই সমস্ত কিছু আমাদের কি আসবে না। মানে সেকশন 47 সার্টেন ট্রানজাকশন আর নট ট্রিটেড অ্যাজ ট্রান্সফার, এইটা মনে রাখলে আমাদের হবে।
ওকে? তার মানে বোঝানো গেল যে ট্রান্সফার কি? ট্রান্সফারের মধ্যে এই সমস্ত কিছু আছে। সেলস আছে, এক্সচেঞ্জ রিলিঙ্কুইশমেন্ট, এক্সটিংগুইশমেন্ট, কম্পালসরি অ্যাকুইজিশন এই সমস্ত পার্টগুলো আছে এবং এই ক্ষেত্রে কোনো উইল থাকলে, কেউ মারা গেলে তার জিনিসটা পাওয়া, নতুন ফার্ম বা HUF এর পুনর্বিন্যাস ঘটলে, কোনো কোম্পানির মার্জার অ্যাকুইজিশন এই সমস্ত কিছু হলে, গিফট পেলে এই সমস্ত কিছু আমাদের ট্রান্সফারে আসবে না। আগেরগুলো যেগুলো বললাম আসবে আর এটাতে আসবে না। ঠিক আছে? তারপর কি আছে ক্যাপিটাল গেইন এবং রিসিটের মধ্যে পার্থক্য। ক্যাপিটাল গেইন বলতে বোঝায় মূলধনী সম্পত্তি বিক্রি করে যে লাভ হয়ে থাকে। রিসিট মানে যেকোনো অর্থ সম্পত্তি যা কিছু আমরা পাচ্ছি প্রাপ্তি। ক্যাপিটাল রিসিট এটা আমাদের হয়ে থাকে সেটা কি কোনো যা কিছু আমাদের আসছে আমাদের কাছে। যেরকম এখানে উদাহরণ দেখো যে ৳৬,০০,০০০ কোনো জমি কিনে ১০ লাখে তাহলে ৳৪,০০,০০০ আমাদের কি ক্যাপিটাল গেইন হলো। আর রিসিটের ক্ষেত্রে কি হবে? লটারি জেতা, উপহার, বাড়ি ভাড়া মানে কি এইটাও কি রিসিটের মধ্যেই পড়বে। যে আমি কোনো একটা বাড়ি বিক্রি করে টাকা পেলাম। তো এইটাও আমাদের কি রিসিটের মধ্যেই পড়বে। কারণ হলো যে রিসিট এর ভেতরে আমাদের ক্যাপিটাল গেইন আছে এবং কি বলেছে এটা একটা প্রাপ্তিরই ধরন। মানে কি এটা রিসিটের মধ্যেই পড়বে। আর এটা বিস্তৃত ধারণা এর মধ্যে সমস্ত কিছু আছে। করযোগ্য এটা ক্যাপিটাল গেইন এর ক্ষেত্রে করযোগ্য। কখনো করযোগ্য আবার কখনো করযোগ্য না। যেরকম সেলারি বা এই ক্যাপিটাল গেইন হলে এটা তো রিসিটের মধ্যেই তো পড়ছে। মানে মনে রাখবে যে ক্যাপিটাল রিসিট অনেক বড় ভাবনা চিন্তা। আর ভেতরে আমাদের কি আছে ক্যাপিটাল গেইন। ওকে? তো ক্যাপিটাল রিসিটের মধ্যে বা রিসিটের মধ্যে সিম্পলি সেলারি পাচ্ছি, গিফট পাচ্ছি সমস্ত কিছু। কখনো সেলারি বা ক্যাপিটাল গেইন হলে সেটা ট্যাক্সেবল, আবার গিফট পেলে সেটা আবার ট্যাক্সেবল না। আবার কিছু ক্ষেত্রে গিফট পেয়ে অনেক সময় অনেক ব্যাপার থাকে সেগুলো পরে জানতে পারো সেগুলো ট্যাক্সের আওতায় চলে আসে। কোথা থেকে আসে? এরকম জমি, শেয়ার ইত্যাদি মূলধনী সম্পত্তি বিক্রি হলে যেকোনো উৎস থেকে আসতে পারে। ওকে? তো এই জিনিসটা আমাদের ছিল ক্যাপিটাল গেইন এবং ক্যাপিটাল রিসিটের মধ্যে পার্থক্য। আরেকটা সবথেকে ভালো একটা পয়েন্ট যে সব ক্যাপিটাল গেইনই রিসিট কিন্তু সব রিসিট ক্যাপিটাল গেইন না। বোঝা গেল? মানে সমস্ত প্রাপ্তি যা হয়ে থাকে সেটা কিন্তু ক্যাপিটাল গেইন হবে না। মূলধনী লাভ হবে না। কিন্তু মূলধনী লাভ মানেই কি? প্রাপ্তি। যেটা বললাম ক্যাপিটাল রিসিটের ভেতরে বা রিসিটের ভেতরে আমাদের কি ক্যাপিটাল গেইন আসছে। যেরকম উদাহরণে ক্যাপিটাল গেইন। তুমি একটা ফ্ল্যাট কিনলে ৳২০,০০,০০০ দিয়ে কিনে ৳৩০,০০,০০০ ৳১০,০০,০০০ টাকার উপর ক্যাপিটাল গেইন হলো রিসিট। তুমি আমার কাছ থেকে ৳১,০০,০০০ উপহার পেলে। এটা রিসিট কিন্তু এর মধ্যে কোনো কর প্রযোজ্য হবে না। বোঝা গেল? তাহলে এইটা ছিল আমাদের কি ফার্স্ট পার্টটা। আশা করি তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি। খুবই ভেঙে আস্তে আমি বুঝিয়েছি পুরো ব্যাপারটা। কেন অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন থাকে এই চ্যাপ্টারটা নিয়ে এবং অনেক জিনিসগুলো জানতে পারবে না। এবং একটা কথা মনে রাখবে এই চ্যাপ্টারটা যখন তোমরা দেখছো ভিডিওটা বা পড়ছো এটাতে কি করে নেবে। এখনো অব্দি যারা দেখে এসেছো যে এই যে এই জিনিসগুলো বললাম এগুলো তো একটা আইন। আমিও বানাই এটা আইনের যারা ল মেকার তারা বানিয়েছে। এগুলো এরকমই আছে। এরপরে এটার কোনো পরিবর্তন হলে হবে। কিন্তু এগুলো এরকমই আছে এগুলোকে আমাকে বুঝে নিতে হবে। এটাকে বলবো, এটাকে বলবো না। তোমাকে দেখালো এটা সূর্য। তখন তুমি জানতে পারলে এটা হ্যাঁ, এটা সূর্য বা সান। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। আর যদি কিছু অসুবিধা হয়ে থাকে সেইগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং এর পরের পার্টে আমরা এইটা সম্পর্কিত অঙ্ক তাছাড়া যেটা হলো শর্ট টার্ম, লং টার্ম ক্যাপিটাল গেইন সেইগুলো সমস্ত বিষয় আরো ফার্দার কিছু আনলে সেগুলো পরপর আমরা আনবো। আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো এবং ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের সমস্ত ভিডিও এখন আবার পরপর আসতে শুরু করে দিয়েছে। তো চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।